আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল চিরুনি করছে। তখনই জাঙ্কুক এসে বলল, কাল রাতে আমি তো কিছু করেছি বলে মনে হয় না। এত সকাল সকাল শাওয়ার নিলি যে, আমাকে পাগল করার ধান্দা? তে জাঙ্কুকের দিকে ঘুরে যখন কিছু বলতে নিবে তখনই তের শরীরটা কেমন করে ওঠে। তে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। বেসিনের সামনে গিয়ে বমি করতে থাকে। জাঙ্কুক তেকে এই অবস্থায় দেখে অস্থির হয়ে যায়। কি হয়েছে, ঠিক আছিস? হুম। কি হয়েছে জান, হঠাৎ এভাবে বমি করলি কেন? আমার কিছু হয়নি ভাইয়া, মনে হয় ফুড পয়জনিং হয়েছে, তাই এমন হয়েছে। কে জানে কি হাবিজাবি খেয়ে অবস্থা করেছিস। কাল থেকে কলেজের বাইরের খাবার একদম খাবি না। ঠিক আছে। তোর কি বেশি খারাপ লাগছে? ডক্টরের কাছে নিয়ে যাব? না ভাইয়া, আমি একদম ফিট আছি। ব্রেকফাস্ট করার পর তে আর জিমিন বসেছিল। তখনই জিমিনকে তে বলল, আপু তুমি একটু থাকো, আমি ওয়াশরুম থেকে আসছি। এই বলে যখন সোফা থেকে উঠবে তখনই তে মাথাটা চক্কর দিয়ে ওঠে। সাথে সাথে জিমিন তেকে ধরে ফেলে। এই তে, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? তে কিচ্ছু বলতে পারলো না, চোখে সব অন্ধকার দেখছে। তে জ্ঞান হারিয়ে ফেললো। জিমিন চিৎকার করে তার ভাইকে ডেকে উঠলো, এই পুতুল, কি হয়েছে? ভাইয়া পানি দেন, জ্ঞান ফিরে আসতে পারে। পানি দেওয়ার পরেও যখন তার জ্ঞান ফিরছিল না তখন জাঙ্কুক ডেকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতেই তার জ্ঞান ফিরে আসে। হসপিটালে গিয়ে জাঙ্কুক থেকে কোলে তুলে নেয়। ভাইয়া, আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যেতে পারবো। থাপ্পড় দিব বেয়াদব। আর কত টেনশনে রাখবি আমাকে? বাসায় যাই, তারপর তোর খবর আছে। ডক্টরদের চেক আপ করে কিছু টেস্ট করতে দিয়েছে। টেস্টের রিপোর্টগুলো ডক্টরের হাতে এখন। কি হয়েছে ডক্টর আঙ্কেল, সিরিয়াস কিছু? সিরিয়াস তো অবশ্যই জাঙ্কুক। কি সিরিয়াস ডক্টর আঙ্কেল? আমার পুতুল ঠিক আছে তো? আরে এত ঘাবড়ে যাচ্ছ কেন বেটা? বাবা হতে যাচ্ছ। যাও গিয়ে মিষ্টি নিয়ে আসো, তোমার পুতুল 1 মাসে প্রেগনেন্ট। কংগ্রাচুলেশন ভাই, আমি এখনই খবরটা জিমিনকে দিয়ে আসি। তোর শরীর অনেক দুর্বল জাঙ্কুক, ওর খাওয়া দাওয়ার প্রতি এখন আরো সচেতন হতে হবে। বাচ্চার মাকে সুস্থ রাখার জন্য পুষ্টিকর খাবার খাওয়া অতি জরুরি। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো ওকে নিয়মিত খাওয়াবে। আর প্রতি সপ্তাহে একবার চেক আপ করে যাবে। তে যেহেতু কম বয়সে কনসিভ করেছে তাই রেগুলার চেক আপটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি আঙ্কেল, আমিও সম্পূর্ণ খেয়াল রাখবো। জাঙ্কুকদের বাড়িতে খুশির আমেজ লেগেছে। থেকে সবাই জ্ঞান দিচ্ছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করতে হবে, এমন করে খেতে হবে, এসব ধরনের নানা কথা বোঝাচ্ছে তেকে। তে ঘরে শুয়েছিল, তখনই জাঙ্কুক আসে তের কাছে। তের পেটে চুমু দিয়ে বলে, ধন্যবাদ জান, আমার জন্মদিনে বেস্ট গিফট দিয়েছিস তুই আমাকে। কেটে গেছে অনেকগুলো মাস। তোর প্রেগনেন্সির এখন 9 মাসের উপরে চলছে। সামনের সপ্তাহে ডক্টর ডেলিভারির ডেট দিয়েছে। রাত বাজে 11টা। তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। একটু পরপর ঘুরে ফিরে ভরা পেটটা দেখছে। ইস, কি বিচ্ছিরি লাগছে আমাকে দেখতে। কত মোটা হয়ে গেছি আমি। তোমার কাছে আমাকে এখন আর সুন্দর লাগে না, তাই না ভাইয়া? আমি জানি আমাকে দেখতে একদম ভালো লাগে না। কে বলেছে তোকে এসব? কারো বলতে হবে কেন, আমি বুঝি না? একদম ঠিক বুঝেছিস, পুরো পেতনির মতো হয়ে গেছিস তুই, মোটি পেতনি। তুমি আমাকে পেতনি বললে? আমাকে এখন তোমার কাছে পেতনি লাগে? হ্যাঁ, লাগবেই তো। এখন আমাকে আর ভালো কেন লাগবে? ওই ময়নাটি আছে না, তোমার তো ওদেরকেই ভালো লাগবে। যাও ওদের কাছেই যাও, আমি তো মোটি হয়ে গেছি। ঠিক আছে, তুই যেহেতু যাচ্ছিস তাহলে আমি ওদের কাছেই যাই। আর এমনিতেও আমি তোর কোনো ইচ্ছা অপূর্ণ রাখি না। এটা কিভাবে রাখি? অঙ্গ কথাটা বলার সাথে সাথে তের কান্নার ব্যাগ আরো বেড়ে যায়। এখন কাঁদছিস কেন? আরো পাঠাবি আমাকে অন্য মেয়ের কাছে? আমি বললেই তুমি চলে যাবে? আমি তো মজা করছিলাম পুতুল, ডোন্ট ক্রাই। আচ্ছা, ডেলিভারির সময় যদি আমি মারা যাই তুমি কি আরেকটা বিয়ে করে নিবে? হঠাৎ করে তীর এমন কথা শুনে জাঙ্কুকের কলিজা কেঁপে উঠল। চোখ লাল হয়ে গেছে, তীর তীর করে ঘামছে পুরো শরীর। প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তীর গাল দুটো শক্ত করে চেপে ধরে বলল, কি বললি তুই? আর একবার বল। মরার কথা বলার সাহস কি করে হয় তোর? এত সাহস তোকে কে দিয়েছে? জিপ টেনে ছিঁড়ে ফেলবো একদম। আমাকে রেখে চলে যাওয়ার কথা কল্পনাও যদি করিস, আল্লাহর কসম এমন শাস্তি দেব, দ্বিতীয়বার এই কথা চিন্তা করলেও তোর রুহু কেঁপে উঠবে। আমাকে ছাড়ো ভাইয়া, ব্যথা লাগছে। জাঙ্কুকের হুঁশ আসে, সাথে সাথেই তেকে ছেড়ে দেয়।
তেকে যখনই জড়িয়ে ধরতে যাবে তখনই তে বলে, সরো এখান থেকে, একদম ছোবে না আমায়। আই এম সরি জান, এই অবস্থায় তোর গায়ে হাত তোলা একদম উচিত হয়নি। তুমি যেমনই হও না কেন, তুমি সুন্দর। শুধু দরকার তোমাকে সুন্দর দেখার জন্য একজোড়া চোখ। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে এই চোখে তুমি ঠিক কতটা আবেদনময়ী। আমার সবচেয়ে দুর্বলতা হচ্ছে তুমি। আমার কাছে তোমার নিজেকে সুন্দর দেখানোর প্রয়োজন নেই। তুমি যেমন, আমি তোমাকে তেমনই ভালোবাসি। আর রইল বাকি অন্য মেয়েকে বিয়ে করার কথা, জীবন চলে যাবে, তবুও দ্বিতীয় নারীতে আসক্ত হব না ইনশাল্লাহ। হসপিটালের করিডোরে নিস্তব্ধ হয়ে বসে আছে জাঙ্কুক। ভেতরেতে ডেলিভারি চলছে। জাঙ্কুক অস্থির হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ডক্টর তোয়ালে মোড়ানো একটা বাচ্চাকে নিয়ে আসে, জাঙ্কুকের কোলে দেয়। জাঙ্কুক তখন তের কথা জিজ্ঞাসা করলে তেকে তারা মৃত ঘোষণা করে। জাঙ্কুক তার পুতুলকে লাশ অবস্থায় দেখে খুব জোরে একটা চিৎকার দেয়। দুঃস্বপ্নে আচমকা ঘুম ভেঙে যায় জাঙ্কুকের। তেরও ঘুম ভেঙে যায়। কি হয়েছে তোমার, ঘামছো কেন এভাবে, খারাপ স্বপ্ন দেখেছো? জাঙ্কুক মাথা নাড়িয়ে বোঝায় তার কিছু হয়নি। তারপর ঝুঁকে তের পেটের কাছে যায় আর নিজের অধর ছুঁয়ে বলে, আমার বাবাটা জলদি চলে আসো আমাদের কাছে, আব্বু তোমার জন্য ওয়েট করছে তো। আর হ্যাঁ, খুব সাবধানে আসবে, একদম মাকে কষ্ট দিবে না, কেমন? আচমকাতে আর্তনাদ করে উঠল। কি হয়েছে, পেন হচ্ছে, খুব কষ্ট হচ্ছে? আমি এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। আরে না না, তুমি অস্থির হয়ে যাচ্ছ কেন, শান্ত হও, আমি একদম ঠিক আছি। তোমার দুষ্টু ছেলে আমাকে কিক মারছে। মাকে এত কষ্ট কেন দেয় আমার বাবাটা? তোমার আম্মু তো তোমার মতোই বাচ্চা, এত কষ্ট কি সে নিতে পারবে? আম্মুকে এত বিরক্ত করো না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। ও কিভাবে ঘুমাবে? তুই ঘুমালেই ও ঘুমাবে। এখন আয়, ঘুমিয়ে পড়। জাঙ্কুক তেকে ঘুম পাড়িয়ে দিয়ে আর নিজে ঘুমায় না। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে তের জন্য দোয়া করে। সকাল 10টা বেজে গেছে। তে নিজের ভারী ব্যাগ নিয়ে নিচে নামছিল। তখনই আরেম তের কাছে যায়, তার হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে সাহায্য করে। এ কি মামনি, এই অবস্থায় সিঁড়ি বেয়ে তুমি নিচে আসতে গেলে কেন? কিচ্ছু হবে না বড় আব্বু, উপরে একা একা ভালো লাগছিল না, তাই নিচে আসলাম। এ কি, তুই নিচে নামতে গেলি কেন? কোনো দরকার হলে আমাকে ডাকতি, বস এখানটায়। সকাল থেকেই কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছে। বাসায় কেউ নেই, জাঙ্কুকের মা আর তে ছাড়া। সবাই বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছে। জাঙ্কুক অফিসে যাওয়ার আগে তার মাকে বলে যায় সে যেন তেকে দেখে রাখে। বিকালের দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ হালকা ব্যথা অনুভব করছিল, স্বাভাবিকভাবেই তেমন একটা গুরুত্ব দেয়নি, কিন্তু হঠাৎ করেই ব্যথাটা খুব তীব্র হয়ে ওঠে। তে খুব জোরে চিৎকার করে ওঠে। জাঙ্কুকের মা তের কাছে গিয়ে যে ফোন খুঁজছিল জাঙ্কুককে ফোন দেওয়ার জন্য, তখনই দরজার দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক ভেজা শরীর নিয়ে ভেতরে প্রবেশ করছে। ওর পেন কখন উঠেছে মা, আমাকে ফোন করনি কেন? এই তো কিছুক্ষণ হলো। ওকে জলদি হসপিটালে নিয়ে যা, খুব খুব ব্যথা হচ্ছে ভাইয়া। জাঙ্কুক যত দ্রুত সম্ভব তেকে নিয়ে হসপিটালে চলে যায়। তেকে অটিতে শিফট করা হয়েছে। এদিকে জাঙ্কুক বেশ অস্থির হয়ে আছে। প্রায় 1 ঘন্টা পর নার্স একটা তোয়ালে মোড়ানো বাচ্চাকে নিয়ে আসে। জাঙ্কুক বাচ্চার দিকে না তাকিয়েই নার্সকে জিজ্ঞাসা করে তে কেমন আছে। নার্স যখন জানায় তে সুস্থ আছে, তার সাথে দেখা করতে পারবে, জাঙ্কুক এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তের কাছে চলে যায়। আর জাঙ্কুক তের কাছে যাওয়ার পর তে জাঙ্কুককে বলে, ছেলেকে দেখেছো? না। কেন? তোর খুব কষ্ট হয়েছে পুতুল? তে কিছু বলার আগেই দরজা দিয়ে সকলেই প্রবেশ করলো। ছেলেকে কোলে নিবি না বাবা? জাঙ্কুক একবার তাকিয়ে কাঁপা কাঁপা হাতে ছেলেকে কোলে তুলে নেয় আর বিড়বিড় করে বলে, আমার ছেলে, আমার অংশ। এক অন্ধকার রুমে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে সবিন আর জেনি। তে ছেলে হয়েছে শুনেছো? কই না তো। কবে? তুমি কিভাবে জানলে? ওই তো খালামণি মামাকে জানানোর সময় আম্মু শুনেছে। ভালোই সুখে আছে দেখছি। থাকতে দেওয়ার কয়েকটা দিন, ওদের সুখে আগুন ধরানোর জন্যই তো আমরা আছি। গতকাল রাতেই তেকে বাসায় নিয়ে আসা হয়েছে। তে এখন শারীরিকভাবে একদম সুস্থ। তে বাবুকে খাওয়াচ্ছিল আর ঘুমে পড়ে যাচ্ছিল। তখনই জাঙ্কুক সেখানে আসে। তেকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, ঘুমিয়ে পড়, ওর খাওয়া শেষ হয়ে গেলে আমি ওকে শুইয়ে দিব।